বন্ধুরা মাধ্যমিক টেস্ট পেপার 2023 হাজির। তাহলে আমরা শুরু করে দেবো সিন আনসিন গ্রামার সমস্ত কিছু প্র্যাকটিস। আগের ভিডিওতে আমরা গ্রামার আলোচনা করছি প্রথম সেটে, আজকে সিন আনসিন আলোচনা করব। চলো, প্রথম সেট পেজ নাম্বার 25। এখানে একটা সিন আছে বন্ধুরা, ক্যাট থেকে দিয়েছে। চলো দেখে নিই প্রশ্নগুলো কি আছে। যেহেতু এগুলো তোমাদের পড়া আছে, আমরা ডাইরেক্ট প্রশ্নোত্তর করি। প্রথম প্রশ্ন, দ্য ক্যাট মেক্স হিজ এন্ট্রি হোয়েন দ্য টেবিল ইজ সেট ফর ব্রেকফাস্ট, লাঞ্চ, টি, ডিনার। এটা তো তোমরা খুঁজেই পেয়ে যাবে। একদম প্রথম লাইনে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটি চা খেতে বসে। তাহলে এখানে বন্ধুরা প্রথম উত্তরটা কি হচ্ছে? টি। টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিয়েরটা দেখে নাও, দ্য ক্যাট ইজ অ্যাওয়ার, বিড়ালটি অবগত রয়েছে যে দ্য গেস্ট উড ড্যাশ, গেস্ট তাকে কি করবে? পুট অন হিজ ব্যাক, বি অফার্ড সামথিং স্পেশাল, তাকে কিছু স্পেশাল অফার করবে, এক্সপেক্ট গুড ম্যানার্স ফ্রম হিম, তার থেকে ভালো আচরণ আশা করছে, টু ফন্ড অফ হিম, নাকি তাকে পছন্দ করবে। আচ্ছা, এক্ষেত্রে বন্ধুরা এটা উত্তর হবে অপশন দুয়েরটা, be offered something special. এই লাইনটা দেখো, if there is a guest at the table the cat is particularly civil to him, যদি টেবিলে কোনো গেস্ট থাকে বিড়াল তার প্রতি সভ্য হয়, কারণ the guest is likely to have the best of what is offered, কারণ গেস্টকে সবচেয়ে ভালো জিনিসটা অফার করবে আর সেটা সে এক্সপেক্ট করছে। নেক্সট, দ্য ক্যাট ইজ ইমপেশেন্ট, বিড়ালটি অধৈর্য হয়ে পড়েছে অ্যাবাউট দ্য গেস্টস ড্যাশ, গেস্টের কি বিষয়ে সে অধৈর্য হয়ে পড়ছে? কেয়ার্স, প্রেইজ, অ্যাটেনশন, নেগলেক্ট। আচ্ছা, বিড়ালটি অধৈর্য হয়ে পড়েছে গেস্টের অ্যাটেনশন পাওয়ার জন্য। তাহলে উত্তরটা হবে বন্ধুরা অ্যাটেনশন। নেক্সট, দ্য ক্যাট অ্যাকসেপ্টস দ্য বিট অফ ফিশ, বিড়ালটি মাছের টুকরোটি গ্রহণ করলো কিভাবে? কশাসলি মানে সাবধানে, গ্রেটফুলি কৃতজ্ঞতা সহকারে, আনউইলিংলি মানে অনিচ্ছুকভাবে, কেয়ারলেসলি মানে যত্নহীনভাবে। তাহলে এটা হবে বন্ধুরা উত্তর কশাসলি মানে সাবধানে, যেটা বইতে রয়েছে জিঞ্জারলি, মানে এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, ক্যাটটি সাবধানে ওটাকে রিসিভ করলো, জিঞ্জারলি মানে কশাসলি সাবধানে। দ্য ক্যাট মুভস টু এ সেফ ডিস্টেন্স ফ্রম ড্যাশ, বিড়ালটি একটা নিরাপদ দূরত্বে চলে গেল কিসের থেকে? ফ্রম দ্য ফ্যামিলি মেম্বার্স, দ্য টেবিল, দ্য বুট অফ দ্য গেস্ট, গেস্টের বুটের কাছ থেকে, নাকি কাপস, প্লেটস অ্যান্ড সসার্স। এটা তো বুঝতেই পারছো কী হবে, ফ্রম দি, এই যে রিটার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দি গেস্টস বুট, গেস্টের বুটের থেকে। তাহলে 3 নম্বরটি হবে অ্যান্সার। এরপরে বন্ধুরা বিয়েরগুলো, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে অর্ধেক আছে, টেক্সট থেকে বাকিটা নিতে হবে। দ্য গেস্ট স্টুপস ডাউন, গেস্ট স্টুপ ডাউন মানে নিচু হওয়া, তাহলে গেস্ট নিচু হলো কি করতে সেটা দেখে নেবো কোথায় আছে। এই যে বন্ধুরা, দ্য গেস্ট স্টুপস ডাউনস অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেইস পোর পুষি পোর পুষি, এইটুকুনি লিখলেই হয়ে যাবে যেহেতু তোমাদের লাইন তুলতে বলেছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য গেস্ট পুটস আপ অ্যান এয়ার অফ, এইটা একটু কনফিউজিং আছে, এটার মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা যদি জানো বলবে। আমার যতদূর মনে হচ্ছে এটার উত্তর হবে দ্য গেস্ট পুটস আপ অ্যান এয়ার অফ, মানে গেস্টের কি মনে হচ্ছে? গেস্টের মনে হচ্ছে, এখান থেকে লিখবে এই যে কিকিং, এখানে কিকিং করতে হবে, কিকিং দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে জানলা দিয়ে লাথি মেরে বিড়ালটিকে বের করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। নেক্সট, দ্য ক্যাট, আচ্ছা এই লাইনটা কোথাও হুবহু লেখা নেই। তারপর এটা, দ্য ক্যাট পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু ড্যাশ, একদম প্রথম লাইনে আছে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, তাহলে অ্যান্সারটা কি হবে? টু গেট হিজ শেয়ারটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এবার বন্ধুরা প্রশ্নোত্তর, হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ দ্য ক্যাট, বিড়ালের প্রতিক্রিয়াটা কি? হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু হ্যাভ টি, যখন পরিবারটি চা খেতে বসে। এটা কোনো চেঞ্জ করাই লাগবে না, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, আর সে কী করে? হি পার্স নয়েজিলি অ্যান্ড ড্রাবস হিমসেলফ এগেন্স্ট দ্য লেগস টু দ্য ফ্যামিলি মেম্বার্স। ব্যাস হয়ে গেল। এরপরের প্রশ্ন, হাউ ডিড দ্য ফ্যামিলি মেম্বার্স রিয়্যাক্ট হোয়েন দ্য ক্যাট রেক্ট হিজ ক্লজ ইন দ্য গেস্টস লেগ, যখন গেস্টের পায়ে বিড়ালটি আঁচড় দেয় তখন ফ্যামিলি মেম্বারদের রিয়াকশন কী হয়, তারা কি বলে? বন্ধুরা একেবারে প্রথমে উপরে দেখো, এই যে এখানে রয়েছে, যখন বিড়াল লেগে আঁচড় দেয় তখন গেস্ট বলে ওঠে এটা, আর ফ্যামিলিটা কি বলে? দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত পরিবারটি মন্তব্য করে ওঠে, ইজ নট ইট সুইট অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। পুরো কোটের মধ্যে লেখা আছে। তাহলে আমরা কীভাবে প্রশ্নটাকে লিখবো? উত্তরটাকে লিখবো প্রশ্নটাকে ধরে। আমরা এখান থেকে লিখবো হোয়েন দ্য ক্যাট রেক্ট হিজ ক্লজ ইন দ্য গেস্টস লেগ, এইটুকুনি লিখে নিয়ে তারপরে আমরা লিখবো এখান থেকে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত পরিবারটি মন্তব্য করে ওঠে, দিয়ে যেটা কোটের মধ্যে রয়েছে সেটা পুরোটা হুবহু কোটের মধ্যে লিখে দিলেই হয়ে যাবে এক্ষেত্রে। চলে আসছি কবিতাতে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ, এটা তোমরা পড়েছো, আমরা দেখে নিই প্রশ্নগুলি কী রয়েছে। প্রথমটা দেখো, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখনই একটি ওক গাছকে কাটা হয়, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ,
কতগুলি সংখ্যক গাছ কবিকে লাগাতেই হবে? 2, 3, 4, 5। এই যে এই লাইনটা রয়েছে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সুয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তাহলে দুটো গাছ লাগাতে হবে কবিকে। তাহলে অ্যান্সার হচ্ছে বন্ধুরা 2। এ ভিজিট টু দ্য ওক উড ব্রট টু দ্য পোয়েট। ওক গাছে জঙ্গলকে ভিজিট করা কবিকে কি এনে দিয়েছিল? জয়, প্রাইড, গ্লুম, অল্টারেশন। খুব ইম্পর্টেন্ট। আনন্দ, অহংকার, বিষণ্ণতা, পরিবর্তন। এটা হবে বন্ধুরা অল্টারেশন, পরিবর্তন। কিরকম, কোথায় পাবে দেখতে? এই যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। আর এই স্বপ্নটা আমাকে অল্টার্ড করে দিয়েছিল, চেঞ্জড করে দিয়েছিল। তাহলে এটা একটা অল্টারেশন হবে উত্তরটা। সেটা দেখে নিই। হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওক উড, যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসলো, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ড্যাশ। তার হার্টটি কিসের হয়েছিল? স্ট্যাগের, ট্রি, হিউম্যান চাইল্ড, ওল্ড উইম্যান। এই যে when I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. আমার হার্ট কি হয়ে গেছিল? গাছের মতো হয়ে গেছিল। তাহলে এখানে বন্ধুরা উত্তরটি হবে, কবির হার্টটা কিরকম হয়েছিল? গাছের মতো, ট্রি। নেক্সট, দ্য এক্সপেরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিডস্ট অফ ওক ট্রিজ। ওক গাছের জঙ্গলের মধ্যে কবির অভিজ্ঞতা ওয়াজ এ পার্ট অফ হিজ ড্যাশ, তার কিসের অংশ ছিল? প্লেজার মানে আনন্দ, ইমাজিনেশন মানে কল্পনা, রিভারি মানে দিবাস্বপ্ন, নস্টালজিয়া। কোনটা হবে বন্ধুরা? খুব কঠিন আছে তোমাদের জন্য। এটা হবে বন্ধুরা রিভারি। রিভারি মানে হচ্ছে বন্ধুরা ডে ড্রিম, মানে দিবা স্বপ্ন। এটা আমরা কোথায় দেখতে পাবো? দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, ব্রাঞ্চের নিচে এটা ছিল আমার স্বপ্ন, যে স্বপ্ন আমাকে পাল্টে দিয়েছিল। তাহলে স্বপ্ন মানে এক্ষেত্রে রিভারি। তাহলে রিভারি মানে ড্রিম। এবারে প্রশ্নতে রয়েছে, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেইল টু মেক দ্য প্রমিস। যদি প্রমিস রাখতে ব্যর্থ হয় তাহলে কবির কি হবে? তাহলে আমরা উত্তরটা এখান থেকে লিখব, ইফ দ্য পোয়েট ফেইল টু মেক দ্য প্রমিস। কবি যদি প্রমিসটা রাখতে ব্যর্থ হয় তাহলে কি হবে? এই যে আনলেস ইউ মেক দ্য প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে চলেছো। অর্থাৎ কে মরতে চলেছে? পোয়েট মরতে চলেছে। তাহলে আমরা উত্তরটা লিখব, ইফ দ্য পোয়েট ফেইলড টু মেক দ্য প্রমিস হি উড ডাই করে দেবো, যেহেতু পাস্ট টেন্সে আছে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য পোয়েট রিয়ালাইজ আফটার কামিং আউট অফ দ্য ওক উড। ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসার পরে কবি কি অনুভূতি হলো? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা রেডি রাখবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। তাহলে আমরা উত্তরটা এখান থেকে লিখব, এই যে আফটার কামিং আউট অফ দ্য উড, ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসার পরে the poet felt the pain of the trees, full stop. He also realized that man should not cut them because they are our own true family. মানুষের উচিত নয় গাছকে কাটা, কারণ তারা আমাদের সত্যিকারের পরিবার। এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে আসছি বন্ধুরা আনসিনে। বন্ধুরা আনসিনটা কিন্তু একটু পড়তে হবে। তোমরা যদি স্টক অফ ওয়ার্ড বাড়াতে চাও তাহলে আনসিনটা পড়তে হবে। একটু পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, মেলবোর্ন থেকে রিপোর্ট করা হচ্ছে, সুন্দরবনস দ্য আইকনিক বেঙ্গল টাইগার্স লাস্ট কোস্টাল স্ট্রং হোল্ড। সুন্দরবনটা কি? আইকনিক বেঙ্গল টাইগারের শেষ উপকূলীয় স্ট্রং হোল্ড। বন্ধুরা স্ট্রং হোল্ড মানে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে হচ্ছে সুরক্ষিত আশ্রয়। কাদের সুরক্ষিত আশ্রয়? বেঙ্গল টাইগারদের। অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এবং পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ অরণ্য, সেটা কি? সুন্দরবন। কুড বি ডেস্ট্রয় মানে ধ্বংস হয়ে যেতে পারে, বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে, অ্যান্ড রাইজিং সি লেভেলস, এবং সমুদ্রের পৃষ্ঠদেশ উঠে যাওয়ার ফলে, ওভার দ্য নেক্সট 50 ইয়ার্স, পরবর্তী 50 বছরের মধ্যে। তাহলে সুন্দরবন, যেটা কিনা বেঙ্গল টাইগারের বাসস্থান এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, সেটা ধ্বংস হয়ে যেতে পারে ক্লাইমেট চেঞ্জের কারণে এবং রাইজিং সি লেভেলের কারণে 50 বছরের মধ্যে। ইজ হোয়াট দ্যাট সায়েন্টিস্টস ওপাইন, আর এটাই সায়েন্টিস্টরা ওপাইন করছে। ওপাইন মানে মত দেওয়া, মত ব্যক্ত করা। তারপরে বলছে স্প্যানিং মোর দ্যান 10,000 স্কোয়ার কিমি। স্প্যানিং মানে বিস্তৃত, তাহলে 10,000 কিমি স্কোয়ার কিমির বেশি বিস্তৃত দ্য সুন্দরবনস রিজিয়ন অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সুন্দরবন অঞ্চলটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া জুড়ে। ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। অ্যান্ড অলসো দ্য মোস্ট ক্রিটিক্যাল এরিয়া অফ দ্য এন্ডেঞ্জার্ড বেঙ্গল টাইগার, এবং এটা সবচেয়ে এখন ক্রিটিক্যাল এরিয়া হয়ে গেছে বিপন্ন বেঙ্গল টাইগারের জন্য। তাহলে এই ম্যানগ্রোভ অরণ্যটিকে শুধু ইন্ডিয়ার না, এটা ভারতেও রয়েছে, আবার বাংলাদেশেও রয়েছে। হোয়াট ইজ মোস্ট টেরিফাইং ইজ দ্যাট, সবচেয়ে ভয়ানক হচ্ছে যে, আওয়ার অ্যানালিসিস সাজেস্টস, আমাদের এই বিশ্লেষণ সাজেস্ট করছে, টাইগার হ্যাবিট্যাটস ইন সুন্দরবনস, সুন্দরবনের টাইগারের বাসস্থানগুলো, হ্যাবিট্যাট মানে ন্যাচারাল ডুয়েলিং প্লেস, অর্থাৎ কী বলবো, প্রাকৃতিক বাসস্থান, ইন দ্য সুন্দরবনস উইল ভ্যানিশ এন্টায়ারলি বাই 2010, 2010 নাগাদ সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাবে এই টাইগারদের বাসস্থানটি। যদিও এখানে সংখ্যাটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, এই সালটা নিয়ে। আর এই কথাটা কে বলেছে? সেইড শরীফ মুকুল বলেছেন। তিনি কে? অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি এই কথাটা বলেছেন। দেয়ার অ্যানালিসিস ইনক্লুডেড, তাদের বিশ্লেষণের মধ্যে রয়েছে কিছু ফ্যাক্টরস, যেমন এক্সট্রিম ওয়েদার কন্ডিশন,
এগুলো পয়েন্ট, কী কী পয়েন্টের জন্য, কী কী কারণের জন্য এটা হচ্ছে। এক্সট্রিম ওয়েদার কন্ডিশন অ্যান্ড সি লেভেল রাইজ, সমুদ্রের তলদেশ বৃদ্ধি। বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন ছাড়াও দ্য সুন্দরবনস আর গ্রোয়িং প্রেশার, সুন্দরবনের চাপ বাড়ছে। ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস, শিল্পের উন্নতির কারণে। নিউ রোডস, নতুন রাস্তাঘাটের কারণে। অ্যান্ড গ্রেটার হিউম্যান এনক্রোচমেন্ট, এনক্রোচমেন্ট মানে বন্ধুরা অনধিকার প্রবেশ, অর্থাৎ বেআইনিভাবে প্রবেশ করাটাকে বলা হচ্ছে এনক্রোচমেন্ট। তাহলে মানুষের বেআইনিভাবে প্রবেশ করার ফলে এগুলো একটা কারণ অন দ্য ওয়ান হ্যান্ড, এগুলো একটা কারণ। অ্যান্ড এ ওয়ার্সেনিং ক্লাইমেট অ্যান্ড অ্যাসোসিয়েটেড সি লেভেল রাইজ অন দ্য আদার হ্যান্ড। আচ্ছা, ওয়ার্সেনিং ক্লাইমেট মানে কী বলবো, খারাপ জলবায়ু, এবং অ্যাসোসিয়েটেড সি লেভেল রাইজ, এবং সেই সাথে সাথে সি লেভেল রাইজ করার জন্য, অর্থাৎ সমুদ্রের তলদেশ বৃদ্ধি পাওয়ার জন্য এই সমস্ত কিছু হচ্ছে। তাহলে এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এবং সি লেভেল রাইজের পাশাপাশি ক্লাইমেট চেঞ্জের পাশাপাশি আর কী কী ফ্যাক্টরগুলো এই সুন্দরবনের বিলুপ্তির কারণ হতে চলেছে। তাহলে এবার প্রশ্নগুলি আমরা দেখে নিই। দ্য টাইগার হ্যাবিট্যাটস ইন সুন্দরবন উইল ভ্যানিশ এন্টায়ারলি বাই ড্যাশ, সুন্দরবনের যে বাসস্থান রয়েছে টাইগারদের সেগুলি পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যাবে কত সাল নাগাদ? 2040, 2050, 2070, 2080। বন্ধুরা এই উত্তরটা হুবহু আমি কোথাও পাইনি, তোমরা দেখতে পাও কিনা দেখো। এখানে দেখো লেখা আছে, এখানে একজন বলছে হোয়াট ইজ মোস্ট টেরিফাইং ইজ দ্যাট আওয়ার অ্যানালিসিস সাজেস্ট দ্যাট টাইগার হ্যাবিট্যাটস ইন সুন্দরবন উইল ভ্যানিশ এন্টায়ারলি বাই 2010। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ 2010? হ্যাঁ, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কোনো উত্তর কিন্তু অপশনে নেই, ফলে এটা কি হবে আমার জানা নেই। তারপর এটা দ্য নাম্বার অফ বেঙ্গল টাইগার্স অ্যালাইভ অ্যাট প্রেজেন্ট ইজ ড্যাশ, অর্থাৎ কতগুলো সংখ্যক বেঙ্গল টাইগার এখনও জীবিত রয়েছে? 4000, 2000, লেস দ্যান 40,000, 10,000। এই অপশনটাও তোমরা কোথাও খুঁজে পাবে না, আমার মনে হচ্ছে এই টেক্সটটা কিছু অংশ বাদ রয়েছে। দেখো তোমরা যদি খুঁজে পাও কমেন্টে জানিও, কোথাও বাঘের সংখ্যা লেখা নেই। তারপর এটা শরীফুল মুকুল ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইউনিভার্সিটি অ্যাট কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইউএসএ। এইটা আমরা দেখতে পাচ্ছি, এই যে শরীফুল মুকুল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তাহলে এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট, বেঙ্গল টাইগার্স আর অ্যাট প্রেজেন্ট, বেঙ্গল টাইগার বর্তমানে এক্সটিংক্ট মানে বিলুপ্ত। আন্ডার থ্রেট, থ্রেটের অধীনে রয়েছে অর্থাৎ ভীতির অধীনে রয়েছে। ইজ ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে। অ্যাবান্ডান্ট মানে প্রাচুর্য, কোনোটিই নয়, তাহলে এখানে হবে আন্ডার থ্রেট অর্থাৎ বিপন্ন। বেঙ্গল টাইগার এখন বর্তমানে বিপন্ন, বিলুপ্ত হওয়ার পথে। বেঙ্গল টাইগার্স ক্যান বি ফাউন্ড ইন, বেঙ্গল টাইগার পাওয়া যেতে পারে কোথায়? ওয়ান কান্ট্রি একটি দেশে, টু কান্ট্রিজ, থ্রি কান্ট্রিজ, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড সারা পৃথিবীতে। আমরা এই টেক্সট পড়ে যা বুঝেছি বন্ধুরা, বেঙ্গল টাইগার একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়, আর সুন্দরবন দুটো দেশের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, একটু আগে পড়লাম। তারপর এটা দ্য সুন্দরবনস রিজিয়ন কভার্স অ্যান এরিয়া অফ মোর দ্যান ড্যাশ, সুন্দরবনের এরিয়াটা কভার করছে কত স্কোয়ার কিমি? 4000, 5000, 7000, 10,000। এই যে স্প্যানিং মোর দ্যান 10,000 স্কোয়ার কিমি দ্য সুন্দরবনস রিজিয়ন অফ বাংলাদেশ ইন্ডিয়া, তাহলে 10,000 স্কোয়ার কিমিরও বেশি। এই অ্যান্সারটা হবে তাহলে লাস্টেরটা ডি। এবারে বন্ধুরা ট্রু ফলস, দ্য সুন্দরবনস আর রিগার্ডেড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ, সুন্দরবনকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। এটা তো আমরা জানি ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করা আছে, বলছে পিক আউট অলসো সুইটেবল লাইন্স অর ফ্রেজ ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। পুরো সেন্টেন্সটা যে লিখতে হবে মানে নেই, কোনো পার্টিকুলার শব্দগুচ্ছ হলেই চলবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্যানিং মোর দ্যান 1000 স্কোয়ার কিমি দ্য সুন্দরবনস রিজিয়ন অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ, এই অবধি লিখলেই হবে। তাহলে অ্যান্সারটা কি বললাম? টু, এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা। তারপর এটা দ্য সুন্দরবনস ফেস প্রেশার অনলি ফ্রম ক্লাইমেট চেঞ্জ, সুন্দরবন চাপ অনুভব করছে শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের কারণে। এটা বন্ধুরা ফলস হবে না ট্রু হবে, একবার দেখে নেওয়া যাক এই লাইনটা। বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ ছাড়াও দ্য সুন্দরবনস আর গ্রোয়িং প্রেশার ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, নিউ রোডস, গ্রেটার হিউম্যান এনক্রোচমেন্ট অন দ্য ওয়ান হ্যান্ড, ইত্যাদি ইত্যাদি। পুরো এই লাইনটা আমাদের টুকে দিতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জের পাশাপাশি এই সমস্ত কারণগুলোও দায়ী। তাহলে এটা ফলস হচ্ছে। 3 নম্বর এটা দেখে নেবো, শরীফ মুকুল এমফাসাইজেস, শরীফ মুকুল জোর দিয়ে বলছেন কিসের উপরে? অন দ্য থ্রেটস টু দ্য টাইগার হ্যাবিট্যাট, টাইগারের যে বাসস্থান রয়েছে তার ভীতির কারণে, মানে ভীতির জন্য, থ্রেটের জন্য। আমরা দেখে নিই এটা কি হবে। এই দেখো, হোয়াট ইজ মোস্ট টেরিফাইং ইজ দ্যাট আওয়ার অ্যানালিসিস সাজেস্ট টাইগার হ্যাবিট্যাটস, অর্থাৎ টাইগারদের বাসস্থান ইন দ্য সুন্দরবনস উইল ভ্যানিশ এন্টায়ারলি বাই 2010 সেড শরীফ মুকুল। তাহলে এটা ট্রু হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই কোটেশনটা লিখে দিলেই হয়ে যাবে। এটা অ্যান্সার হচ্ছে ট্রু। এবারে কিছু প্রশ্ন উত্তর রয়েছে। হোয়াট ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেঞ্জার দ্যাট ইট ফেসেস? তাহলে এটা আমরা বলতেই পারবো এই সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কি?
তাহলে এখানে লিখে দেবো সুন্দরবন ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অন আর্থ অ্যান্ড হচ্ছে হোয়াট ইজ দ্য ডেঞ্জার দ্যাট ইট ফেসেস। তাহলে আমরা এখানে উত্তরটা লিখবো, দ্য ডেঞ্জার ইট ফেসেস ইজ দ্যাট it could be destroyed by climate change and rising sea levels over the next 50 years. এই যে could be destroyed by climate change and rising sea levels over the next 50 years. তাহলে আমরা এখানে কি করে লিখবো, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, লেখো। নেক্সট প্রশ্ন, হু ইজ বিল লরেন্স অ্যান্ড হোয়াট ইজ হিজ ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফিউচার অফ বিগ ক্যাটস। বন্ধুরা এই প্রশ্নের উত্তর এই টেক্সটের মধ্যে নেই, হয়তো বা মিসিং আছে। তারপরে বলেছে স্টেট টু থ্রেটস দ্যাট দ্য টাইগার আর আন্ডার। দুটি বিপদ যেটা বাঘেরা রয়েছে। বন্ধুরা এই টেক্সটের মধ্যে আমি একটি পেয়েছি আর একটি মিসিং আছে। তার মধ্যে এখানে একটা লাইন রয়েছে যে টাইগারের বাসস্থানগুলি 2050 নাগাদ ডিস্ট্রয়েড হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এছাড়া আর বাঘের এখানে তেমন কোনো কারণ দেখতে পাচ্ছি না যেটা তুলে ধরতে পারি। আমার মনে হচ্ছে কোথাও একটা মিসিং হচ্ছে, কোনো একটা প্যারাগ্রাফ মিস করেছি সেই জন্য। এরপরে চলে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই যে মিনিং। বন্ধুরা মানেগুলো অবশ্যই জানতে হবে। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে হচ্ছে প্রাচুর্য। আগে মানেগুলো জেনে নিই। প্লেন্টিফুল মানে প্রাচুর্য, এক্সটেন্ডিং মানে বিস্তৃত, ন্যাচারাল ডুয়েলিং প্লেস মানে প্রাকৃতিক বাসস্থান, আর এটা হচ্ছে আনলফুল এন্ট্রি ইন্টু অ্যানাদার্স ল্যান্ড, বেআইনি প্রবেশ অন্যের জমিতে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অনধিকার প্রবেশ। এবারে আমরা খুঁজতে থাকি স্প্যানিং। বন্ধুরা স্প্যানিং মানে প্রসারিত, অর্থাৎ এটা হবে এক্সটেন্ডিং। আচ্ছা আর কি আছে দেখে নিচ্ছি। এখানে একটা ওয়ার্ড আছে এনক্রচমেন্ট। এনক্রচমেন্ট মানে হচ্ছে অনধিকার প্রবেশ, অর্থাৎ যেটা আমরা দেখলাম, অর্থাৎ এইটা হবে আনলফুল এন্ট্রি ইন্টু অ্যানাদার্স ল্যান্ড, তাহলে এটা হবে এনক্রচমেন্ট। তাহলে আমরা দুটো পেয়েছি, এক্সটেন্ডিং মানে হচ্ছে স্প্যানিং, আর আনলফুল এন্ট্রি ইন্টু অ্যানাদার্স ল্যান্ড বেআইনি প্রবেশ সেটা হচ্ছে এনক্রচমেন্ট। রইল প্লেন্টিফুল এবং ন্যাচারাল ডুয়েলিং প্লেস। দেখে নেওয়া যাক। বন্ধুরা হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসস্থান, প্রাকৃতিক বাসস্থান। তো হ্যাবিট্যাট হচ্ছে গিয়ে তোমার ন্যাচারাল ডুয়েলিং প্লেস। আচ্ছা আরেকটি রয়েছে বন্ধুরা প্লেন্টিফুল মানে প্রাচুর্য। এক্ষেত্রে একটাই আছে, প্রচুর জিনিস বোঝানো হচ্ছে এক্সেসিভ। এই যে এক্সট্রিম মানে অত্যন্ত বেশি, বা এক্সেসিভ বা প্লেন্টিফুল, এক্ষেত্রে এই হবে মিনিং। তোমরা যখন কোনো মানে খুঁজে পাবে না তখন সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবে কি বলতে চাইছে। যেমন দেয়ার অ্যানালিসিস ইনক্লুডেড ফ্যাক্টরস সাচ অ্যাজ এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, মানে অত্যন্ত বেশি ওয়েদার কন্ডিশন। তাহলে এক্সট্রিম মানে আমরা এমনিতেই জানি, প্লেন্টিফুল মানে প্রচুর, মানে সাংঘাতিক বেশি। এইভাবে বুঝে করার চেষ্টা করতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে সম্পূর্ণরূপে আননোন, যেমন ধরো স্ট্রং হোল্ড যদি থাকতো, এটার মানে হচ্ছে সুরক্ষিত আশ্রয়। এনক্রচমেন্ট মানে হচ্ছে অনধিকার প্রবেশ, এটা তোমাদের অজানাই ছিল। কিন্তু তোমরা কী করে করবে, এইভাবে প্র্যাকটিস করতে করতে স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে। তার জন্য স্কিপ করলে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।